ডিভোর্স ডিভোর্স এখন খুব কমন হয়ে গিয়েছে। আমাদের প্রত্যেকের ঘরে গিয়ে দেখবেন যে হয়তোবা বোনের ডিভোর্স হয়েছে, আর নয়তোবা ভাইয়ের ডিভোর্স হয়েছে, আর নয়তোবা বাবার ডিভোর্স হয়েছে, আর নয়তোবা মায়ের ডিভোর্স হয়েছে, বা একটা না একটা অসমাপ্ত ভালোবাসার কাহিনী শুনতে পাবেন। কারণ এখনকার যুগের মানুষগুলো আহ, ছেড়ে দিয়ে অনেক শান্তি পায়, অনেক শান্তিটুকু উপভোগ করে নেয়। তো আজকে আমার ছোট্ট একটি স্টোরি আছে ডিভোর্স নিয়ে। সো চলুন কথা না বাড়িয়ে আজকের ডিভোর্সি স্টোরিটার মধ্যে আমরা চলে যাই। ভাইয়াটি শেয়ার করেছেন তার জীবনের ছোট্ট একটি স্টোরি কুমিল্লা থেকে। ওনার নাম রনি। উনি লিখেছেন, আপু আসসালামু আলাইকুম। আপু, ছোট করে আমার লাইফের স্টোরিটি বলে যাচ্ছি, আপনি টাইমলাইনে রেখে দিবেন। ওকে আপু, আমার যখন বয়স 28 বছর হয় তখনই আমি একটা মেয়েকে ভালোবাসি। মেয়েটার সাথে আমি প্রেম করে তাকে আমি বিয়ে করে ফেলি ফ্যামিলিগতভাবে। তো মেয়েটার ফ্যামিলি একটু উশৃঙ্খল টাইপের ছিল, যদিও মেয়েটার মা একটু বাজেভাবে চলাফেরা করতো, মেয়েটার বাবাও একটু বাজেভাবে চলাফেরা করতো, যেগুলো আসলে সমাজে যায় না সেরকমভাবেই কাজ করতো। তারপরেও আমি ভাবলাম যে আমি তো তার ফ্যামিলিকে চাই না, আমি তো মেয়েটাকেই চাই। আমার ওয়াইফ হবে সে, আমি তাকেই চাই। তাকে নিয়ে যদি ভালো থাকতে পারি তাহলে তো আমার আর কিছুই দরকার নেই। তো সেই ক্ষেত্রে আমি মেয়েটাকে অনেক অনেক বেশি ভালোবাসছি। আমি আবার কাতারে থাকি প্রবাস জীবনে। তো আমি যখন দেশে যাই তখনই আসলে এই কাহিনীটা ঘটেছিল। তারপর আমি প্রেম করেছি, প্রেম করে ইনস্ট্যান্ট তাকে বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ছোটোখাটোভাবে অনুষ্ঠান করে আমি আমার ঘরে আমার বউটাকে রেখে গিয়েছি। আমি প্রায় তার সাথে সংসার করেছিলাম 5 মাস। তারপর আমার ছুটিটাও শেষ হয়ে গিয়েছে, আমি আবার কাতার চলে আসি। তো আমি আমার ওয়াইফের সাথে অনেক অনেক ভালো আছি। আমার ছোট 2টা ভাই, আমার বাবা মা আছে ফ্যামিলিতে, আমার কোনো বোন নেই। তো আমার ছোট 2টা ভাই অনেক অনেক ছোট, একটা ক্লাস 5-এ পড়ে, আরেকটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তো আমি সব কিছুর খরচ চালাচ্ছি ফ্যামিলিতে। যদিও আমি বড়, যদিও আমি সব কিছুরই দায়িত্ব নিয়েছি। আমার বাবা একজন কৃষক ছিল পেশায়, কিন্তু আমার বাবাকে আমি না করে দিয়েছি সব কাজকর্ম না করতে। আমি বলছি যে কাজকর্ম করবা না, তুমি তোমার বেসিক যে কাজগুলো আছে ওগুলো নিয়েই থাকো, এক্সট্রা কোনো কাজ করতে হবে না, যেহেতু আমার স্যালারি অনেক ভালো আছে, যেহেতু আমি কাজ করছি। তো যেহেতু লালন পালন করেছে আমার বাবা মা ছোটোকাল থেকে অনেক কষ্ট করে, সেহেতু আমি এখন বড় হয়েছি, তাদেরকে দেখবো, তাদেরকে দেখেই তাদেরকে আমি কষ্টগুলো তাদের দূর করে দিব। তো সেই ক্ষেত্রে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া। দেখতে দেখতে আমার বিয়ের বয়স প্রায় 2 বছর চলে গেল। তো 2 বছর পর আমি আবারও দেশে আসলাম, তার সাথে আমার আবারও প্রায় 5 মাস থাকা হয়েছে। তো আমি লাস্ট মাসে আমি আমার ওয়াইফকে বললাম যে আসলে দেখো, আমার মা একটা সন্তান চাচ্ছে, তো আমরা কি তাকে দিতে পারি না একটা সন্তান? তো সে আমাকে বলল যে না, আমি আসলে কোনো সন্তান নিতে চাই না। আমি বললাম, তোমার কি কোনো প্রবলেম, কেন নিতে চাও না তুমি? সে বলল, আমি ওষুধ খাই, তারপরে আমি প্রেগনেন্ট হব না, অ্যান্ড আমি কোনো বাচ্চা নেব না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ফাইন, আমি 2 বছর পর যখন আসবো তখন আমরা একটা বেবি নিয়ে নেব। তখন আমার ওয়াইফ বলল, আচ্ছা ঠিক আছে। তো এই নিয়ে আমি আর কোনো বাড়াবাড়ি করলাম না। এখন আপু, আমি কিভাবে জানি সে যে আমার সাথে বাটপারি করবে, ছলনাময়ী করবে? আমিও আর তার কোনো কথাই আমি অবহেলা করলাম না, তাকে বললাম আচ্ছা ঠিক আছে ফাইন। এই কথা বলে আমি 1 মাস ছুটি কাটাইছি। তারপর আমি কাতারে আবারও চলে আসলাম। আসার পর কিছুদিন পর আমার ওয়াইফের কথাবার্তা পুরো দমেই চেঞ্জ। আমার সাথে একটু বাজেভাবে কথা বলে। দেখি যে রাতে 3টা হলে অনেক ওয়েটিং পাই। তারপর আমি আমার আম্মুকে কল দিলাম, কল দিয়ে বললাম, আম্মু তুমি একটু শান্তার রুমে গিয়ে দেখো তো ও কি কারোর সাথে কথা বলছে। তারপর আমার আম্মু বলল যে হ্যাঁ, ও তো কথা বলছে। আমি বললাম, আম্মু কার সাথে কথা বলে একটু জিজ্ঞেস করো তো আমাকে কলে রেখে। তারপর আমার আম্মু ওর রুমে গিয়েছে, রুমে গিয়ে বলল যে তুমি কার সাথে কথা বলছো? তখন শান্তা বলল, আমি আপনার ছেলের সাথে কথা বলতেছি। তো তখন আমার মা বলল, তুমি আমার ছেলের সাথে যদি কথাই বলে থাকো তাহলে তো সে কলে থাকতো, সে তো এখন আমার সাথে কলে আছে, তোমার সাথে তো কলে নেই। এই কথা বলার পর সে আমার মায়ের কাছে ধরা পড়ে গিয়েছে, আমার কাছেও ধরা পড়ে গিয়েছে। যাই হোক, সরি টরি বললো। আমি বললাম ঠিক আছে, ভুল তো মানুষ করতেই পারে। ঠিক এভাবেই আরো কয়েকবার ও ভুল করেছে। ভুল করার পরে আমি কোনো পাত্তা দেই নাই। এখন আপু, আমি কিভাবে জানবো ও আমার অনদেহে একটা ছেলের সাথে প্রেম করেছে, করে আমার ঘরে থাকাকালীন সেই ছেলেকে বিয়ে পর্যন্ত করেছে, করে আমার থেকে যে হাত খরচ নিত ওই হাত খরচগুলো ওই ছেলেকে দিত। বাট আমি কিছুই জানতাম না। আমি ভাবছি আমার ওয়াইফ তো খুব লয়াল, আমার সাথে খুব ভালোভাবে চলাফেরা করে। তো আমি যখন এগুলো জানতে পারলাম একটা ভাইয়ের মাধ্যমে, তখন আমি তার সাথে যোগাযোগ করা অফ করে দিয়েছি। ফাইনালি আমি ডিসিশন নিয়ে নিচ্ছি যে তার সাথে আমার আর সংসার করাটা হবে না, যেহেতু সে আমার ঘরে থেকে অন্য একটা ছেলের সাথে প্রেম করেছে অ্যান্ড তার ঘরে চলে যাবে, তাহলে আর কি, তার সাথে তো আমার আর কিছুই না। আমিও ভাবলাম তাকে আর কোনো শাস্তি দিয়েও কোনো লাভ নেই।
যাই হোক, আমি সবসময় টাকা পাঠাতাম আমার মায়ের অ্যাকাউন্টে। আমার মার কাছেই সব কিছু আছে, আমার বাবার কাছেই আছে। যদিও আমি আমার ওয়াইফকে কিছুই দেই নাই, শুধু হাত খরচ দিতাম মাসে 10,000 টাকা, আর কিছুই দিতাম না। তো এগুলো দিয়ে সে একেবারে এরকম অঘটন ঘটাই ফেলছে। তার পরবর্তীতে আমি দেশে আসলাম। দেশে আসার পর আমি ডিভোর্স লেটারটা তার কাছে নিয়ে গেলাম, নিয়ে বললাম যে ঠিক আছে শান্তা, তোমাকে আমি ডিভোর্স দিচ্ছি। ও বললো যে কেন দিচ্ছ? তারপর ওকে আমি বললাম, তোমার ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পেরেছি তুমি একটা ছেলেকে ভালোবাসো এবং তুমি বিয়ে করেছো, কথাটা কি সত্যি? সে আমার হাত পায়ে ধরে বলল যে না, এগুলো সব মিথ্যা, এগুলো কোনো রকম ভাবেই হতে পারে না, তোমাকে এগুলো মিথ্যা কথা বলেছে, প্লিজ তুমি এগুলো বিশ্বাস করো না। আমাকে অনেক রকম ভাবে অনেক কথাই বলছে। তো আমি আর কিছু বলছি না, আমি বললাম আচ্ছা ঠিক আছে, এত কথা বলবা না, এখন তুমি এখানে সাইন করে ফেলো, করে তুমি বাস আমার ঘর থেকে চলে যাও। তারপর আপু, আমি তাকে ডিভোর্সটা দিয়ে দিলাম। সে আমাকে ডিভোর্স দিয়ে রীতিমতো আমার থেকে টাকাগুলো নিয়ে সুন্দরভাবে ব্যাগ গুছিয়ে চলে গেল। তারপর আমি এক পর্যায়ে খবর নিয়ে দেখলাম সে তার বাবার বাড়িতে গিয়েছে। বাবার বাড়িতে গিয়ে বলেছে যে আমার তো ডিভোর্স হয়ে গিয়েছে, তবে আমি বিয়েও করে এসেছি। বাবার বাড়িতে গিয়ে মিথ্যা কথা বলছে। বাবারাও সব বিশ্বাস করে ফেললো। তারপর সে বাবার বাড়ি থেকে ওই ছেলের কাছে চলে গেল, অ্যান্ড ওই ছেলেকে নিয়ে নাকি অনেক খারাপ অবস্থায় আসছে। ছেলেটা মদ গাঁজা খায়, নেশা করে, তাকে মারে। এগুলো বললো, এগুলো শুনলাম। তার সাথে মাঝে মাঝে কথা হয়। মেয়েরা ডিভোর্সই হয় সবার ক্ষেত্রে দেখতাম, কিন্তু একটা ছেলে যখন ডিভোর্সই হয় তখন কি এগুলো সবার টাইমলাইনে উঠে বা সবাই দেখে বা সবাই বলে এগুলো? কিন্তু একটা মেয়ের ডিভোর্সের কথা শুনলে সবাই অনেক কষ্ট পায়, একটা ছেলে ডিভোর্সের কথা শুনলে কেউ কষ্ট পায় না আপু। তো আমি যে একটা কষ্টের মধ্যে আছি সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারছি না। আমার এখন বউ নাই, কিছু নাই, ইনকাম করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, রবার জীবনে টাকা পাঠাচ্ছি মায়ের অ্যাকাউন্টে, বাস এই হলো আমার লাইফ। সো আপু, আপনি শুধু আমার এই স্টোরিটা আপনি টাইমলাইনে রাখবেন একটু, যাতে শান্তা আমার এই স্টোরিটা শোনার পর যাতে অন্তত সে একটু বুঝতে পারে যে আমি কতটুকু কষ্টের মধ্যে আছি। শান্তা, আই মিস ইউ, আমি তোমাকে অনেক মিস করি, অ্যান্ড তুমি চলে যাওয়ার পর থেকে আমি একটুও ভালো নেই। তবে তুমি ভালো থেকো। আমার লাইফটা আমি নষ্ট করতে চাই না বিদায় তোমাকে আমি ডিভোর্স দিয়েছি। আপু জানেন, শান্তা আমাকে বলে ও নাকি একটুও ভালো নেই। আমিও হাসতে হাসতে বলি আমিও তো ভালো নেই। তো এভাবেই আমি কলটাও রেখে দেই। শান্তা, ভালো থেকো তুমি। থ্যাংক ইউ সো মাচ রনি ভাই, আপনার জীবনের ছোট্ট একটি স্টোরি আমাদের সাথে শেয়ার করার জন্য। একটা কথা বলি, আপনি অনেক ভালো একটা কাজ করেছেন। ফার্স্ট পয়েন্ট, তাকে ডিভোর্স দিয়ে, যদি তাকে ডিভোর্স না দিতেন তাহলে আপনার জীবনটা শেষ হয়ে যেতেও পারতো বা শেষ হয়ে যেত, এটা একেবারেই সত্যি। পরবর্তীতে দেখা গেছে যে আপনার সব জিনিসপত্রই, আপনার টাকা পয়সা সব কিছু লুটপাট করে নিয়ে চলে যেত ওই ছেলেটার কাছে। এরকম অনেক অনেক স্টোরি আমি শুনেছি, অনেক অনেক স্টোরি আমি পড়েছি। তো আপনার কপালটা আসলে ভালো, আপনি জানতে পেরেছেন। যাই হোক, এখানে আরও টপ সিক্রেট অনেক কথাই বলেছে, যেগুলো আমি বলতে পারছি না বা বলতে পারলাম না। সো একটা কথাই বলবো, প্লিজ এগুলো ভুলে যান। ভুলে গিয়ে আপনার ফ্যামিলিকে বলেন ভালো একটা মেয়ে দেখে আপনাকে বিয়ে করিয়ে দিতে। আপনি বিয়ে করে আপনি আবারও সুখে থাকার চেষ্টা করেন। কপালে কি আছে না আছে সেগুলো একটু দেখার চেষ্টা করেন না প্লিজ। এভাবে একা থাকবেন না, কষ্টটা আরও বাড়তে থাকবে। অন্তত দিন শেষে একটা মানুষ পাবেন যদি বিয়ে করেন। তো আমি বলবো যে আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি কাজ করবেন। সো আপু, আপনার উদ্দেশ্যে আর কিছুই বলার নেই, তবে আপনি ভাইয়াটিকে ঠকিয়েছেন, ঠকিয়ে এখন আপনি নাকি নিজে ভালো নেই। আমরা দোয়া করব আপনি ভালো থাকবেন, তবে ভুল ডিসিশন নিয়েছেন, মাথায় রাখবেন, পস্তাতে হবে আপনাকে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের স্টোরিটি শোনার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।